পাঠ্যক্রমে আবারও পরিবর্তন আসছে। প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণায় মনোযোগী হওয়ার পরামর্শ। রাজধানীতে হামের সংক্রমণ কমলেও বাড়ছে ঢাকার বাইরে। সবশেষ 24 ঘন্টায় আরও 9 শিশুর মৃত্যু। দেশের সম্পদ আহরণ করে দেশের কাজে লাগাতে চায় সরকার, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। বরিশাল বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন, পটুয়াখালী প্রযুক্তিতে অবস্থান ধর্মঘট ছাত্র শিক্ষকদের। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছেন টিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। মেধা পাচার নয়, মেধাকে লালন করে সরকার ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায় জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়োপযোগী পাঠ্যক্রম ছাড়া বিশ্বে টিকে থাকা কঠিন। তাই প্রাথমিক পর্যায় থেকে উচ্চশিক্ষা পর্যন্ত পাঠ্যক্রমে পরিবর্তন সময়ের দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ উচ্চশিক্ষা রূপান্তর শীর্ষ কর্মশালায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। দীর্ঘ 17 বছরের ব্যবধান ঘুচিয়ে নিজের প্রিয় ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত উচ্চশিক্ষা রূপান্তর শীর্ষক কর্মশালায় যোগ দেন তারেক রহমান। দেশে শিক্ষা ব্যবস্থা ও উচ্চশিক্ষা প্রসঙ্গে বক্তব্য দেন শিক্ষা সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জন না করার কারণেই দেশে বেকার সংখ্যা বেড়েছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা গবেষণায় প্রত্যাশিত পর্যায়ে পৌঁছেনি। একবিংশ শতাব্দীতে শিক্ষা গবেষণা এবং জ্ঞানের উৎকর্ষ অর্জনের ক্ষেত্রে বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থান এখনো মনে হয় প্রত্যাশিত উচ্চতায় পৌঁছতে পারেনি। সরকার প্রধান বলেন, তার সরকার দেশে এমন শিক্ষা ব্যবস্থা করতে চায় যেখানে শিক্ষার্থীরা নিজেদের বিকশিত করতে পারবে। তিনি বলেন, মেধাকে পরিচর্যা করতে চায় তার সরকার। আমাদেরও প্রচুর মেধাবী মানুষ রয়েছেন যারা সুযোগ বা সুবিধা পেলে বিশ্বমানের কিছু করা তাদের পক্ষে অসম্ভব নয়। মেধা পাচার রোধ করে, মেধার বিকাশ, মেধা লালন করে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই একসাথে। পুঁথিগত বিদ্যা নয়, উদ্ভাবনী বিষয়ে মনোযোগ দিতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সময়ের সাথে পাঠ্যক্রম পরিবর্তন জরুরি। নৈতিক মূল্যবোধ সম্পন্ন কর্মসূচি শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন মনে হয় খুব সম্ভব হবে না। সময়োপযোগী শিক্ষা কারিকুলাম ছাড়াও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা মনে হয় সম্ভব নয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পায়ে হেঁটে অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে যান তারেক রহমান। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময়ে অংশ নিয়ে তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। টিচার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে রেজাল্ট দেখে, মানুষের মেরিট দেখে টিচার দেয়, আমি মনে করি এই অবস্থাটার পরিবর্তন করা সম্ভব। পলিটিক্যাল বায়াসনেসটাকে বোধহয় বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। আমরা যদি দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না রাখতে পারি, তাহলে কিন্তু আমরা কোনো কিছুই তৈরি করতে পারবো না। আমরা রাজনীতি করেছি, রাজপথে অনেক কিছু করেছি, বাট এখন স্থিতিশীলতা আসতে হবে। রাজনীতিকে সংসদে যেতে হবে। শুধু রাজপথে এসে হইচই করলেই কোনো কিছু গড়ে তোলা যায় না। কারিগরি এবং এআই ও প্রযুক্তিগত শিক্ষাকে সরকার প্রাধান্য দিতে চায় বলেও জানান সরকার প্রধান। সেই সময় আমরা ইংল্যান্ডে ছিলাম। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম মহানগরীতে 6 মার্চ থেকে 59 মাস বয়সী প্রায় 3 লাখ শিশুর মধ্যে 92% শিশুকে হাম রুবেলা টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিলনায়তনে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন সমন্বয় কমিটির সভায় এ তথ্য জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সভায় জানানো হয়, চট্টগ্রাম মহানগরীতে আগামী 20 মে পর্যন্ত 6 মাস থেকে 59 মাস বয়সী প্রায় 3,285,000 শিশুকে টিকার আওতায় আনা হবে। ইতোমধ্যে 2,76,627 শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে জানান সিটি কর্পোরেশন। টিকার আওতায় আসায় হাসপাতালে রোগীর সংখ্যা কমে এসেছে। মধ্যস্বত্বভোগী এবং চাঁদাবাজদের কারণে দেশের বাজার অস্থির রয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান।
সকালে মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। জানান, সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হবার আহ্বান জানান তিনি। জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় করতে সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দল সোচ্চার থাকবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। আমরা গভীরভাবে যেটা বিশ্বাস করি, জায়গায় জায়গায় মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট এবং চাঁদাবাজির কারণে এখানে যারা ব্যবসায়ী আছে তারাও কিন্তু ভালো ব্যবসা করতে পারে। আমরা যারা ভোক্তা আছি, আমরা ন্যায্য মূল্যে আমাদের পণ্যগুলো পাই না। কৃষক তার উৎপাদিত মূল্যের ন্যায্য মূল্য পায় না, মাঝখানে অন্যদের পেটে ঢুকে যায়। আমরা ওইটা ভাঙতে চাই। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, ফ্যাসিস্ট সরকার গত 17 বছর ক্ষমতায় থেকে দেশের সম্পদ কাজে লাগায়নি। বিদেশ থেকে বিদ্যুৎ আমদানির নামে বিপুল অঙ্কের টাকা পাচার করা হয়েছে। মন্ত্রী বলেন, দেশের সম্পদ আহরণ করে দেশের কাজে লাগাতে চায় সরকার, তাই বিদেশ থেকে আমদানি করার কোনো প্রয়োজন নেই। দুপুরে দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনির হলরুমে কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। সভায় সমাজ কল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে তাপবিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া পাথর খনি পরিদর্শন করেন জ্বালানি মন্ত্রী। দীর্ঘ 17 বছর এই দেশে একটা ফ্যাসিস্ট সরকার শাসন করছে। তারা দেশীয় সম্পদকে অবহেলা করে বিদেশি ইম্পোর্ট করার ব্যবস্থা করেছিল। দেশের উন্নতির জন্য সবচেয়ে আগে দরকার জ্বালানি। আমার নিজের জ্বালানি থাকতে আমি বিদেশ থেকে কেন ইম্পোর্ট করব? সেই জন্য আমরা বসেছিলাম, আমরা যেন আমাদের নিজের দেশের জ্বালানি আহরণ করতে পারি এবং দেশের উন্নয়নের জন্য ব্যবহার করতে পারি। সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর কোনো বক্তব্য না থাকায় তাদেরকে চুরি পরিয়ে রাখা দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধ্বজনগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত 2 বাংলাদেশির কবর জিয়ারত এবং তাদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। নাসিরুদ্দিন পাটওয়ারি বলেন, সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে। সরকার যেমন রাজধানীতে ব্যর্থ হচ্ছে, সকল বিভাগে সীমান্তে নাগরিকদের নিরাপত্তা দিতেও ব্যর্থ হচ্ছে। সীমান্ত রক্ষা সরকারের প্রধান কর্তব্য বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ওই দুজনে হলো ওনাদেরকে চুরি পরিয়ে রাখা দরকার। ওনারা কোনো স্টেটমেন্ট নাই, কোনো বক্তব্য নাই, ওনাদের কোনো উদ্যোগ নেই। এজন্য সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে। সরকার যেমন ঢাকাতে ব্যর্থ হচ্ছে, সকল বিভাগে সীমান্ত নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। এই জন্য সরকারকে আমরা বলবো, আপনি যদি সত্যিকারের জাতীয়তাবাদী হয়ে থাকেন তাহলে আপনি সীমান্ত রক্ষা আপনার প্রধান কর্তব্য। আর যদি আপনি সীমান্ত রক্ষা করতে না পারেন তাহলে আপনি একটা ভুয়া জাতীয়তাবাদী। এদিকে পদোন্নতি নীতিমালা বাস্তবায়ন, শিক্ষক সংকট নিরসন এবং উপাচার্যের অপসারণের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এতে স্থবির হয়ে পড়েছে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ক্লাস ও সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করেন। আন্দোলনকে গতিশীল করতে এরই মধ্যে প্রশাসনিক গুরুত্বপূর্ণ 3টি পদ থেকে 3 জন শিক্ষক পদত্যাগ করেছেন। আন্দোলনরত শিক্ষকরা বর্তমান উপাচার্য প্রফেসর ডক্টর তৌফিক আলমকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। এর আগে গত 21 এপ্রিল থেকে শিক্ষকরা অসহযোগ আন্দোলনের ডাক দেন। আন্দোলনকারী শিক্ষকরা জানান, নানা অজুহাতে শিক্ষকদের পদোন্নতি আটকে রেখেছেন উপাচার্য। ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। গত 2-3 দিন সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়ায় জীবন জীবিকা বাঁচাতে এখন পচে যাওয়া ধান সংগ্রহে ব্যস্ত কৃষক। এবছর হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে নিঃস্ব বেশিরভাগ পরিবার। সামনে কোরবানির ঈদ, এবার ঈদের কোনো প্রস্তুতি নেই তাদের। হাওরের জনপ্রতিনিধিরা বলছেন, এই ক্ষতি আগামী বছরও টানতে হবে তাদের। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরীর পাঠানো রিপোর্ট। সুনামগঞ্জের দেখার হাওরপাড়ের রাবারবাড়ি এলাকার কৃষক আবু বকর এবার 10 কেয়ার জমি করেছেন দেখার হাওরে। 2 কেয়ার কেটে আনলেও বাকি সব ধান ডুবে আছে জমিতে। এরই মধ্যে যে ধান কেটে এনেছেন সেই ধানও নষ্ট হয়ে গেছে।
এখন গরুর জন্য অন্যের ফেলে দেওয়া খড় খাওয়ানোর জন্য সংগ্রহ করছেন। 2 কার জায়গা খাইটা তুলছি দা গ্রামের আইয়া তারপরে কলাটা অর্ধেক ফালাই গেছি ও কিছুটা বাড়িতে লিয়ে গেছি। হাওর এলাকার সবার চোখে মুখে এখন বিষাদের ছাপ। হাওর জুড়ে ধানের তীব্র পচা দুর্গন্ধ, সেই সাথে কৃষক পরিবারের নীরব কান্না। সামনে যে কোরবানির ঈদ, তার জন্য নেই কোনো প্রস্তুতি, বরং খেয়ে পরে জীবন ধারণ করা কঠিন হাওরের কৃষকদের। ঈদের আনন্দ তো যে আমরা এই ফসলটা করে উঠাইতে পারতাম তাহলে অনেক ঈদের আনন্দ হইতো। অন্ত ঈদের আনন্দ সম্পূর্ণ আমরা দুলাই মিশাই নিজেকে বন্যায়। কিভাবে আমরা চলি এবলা মাত্র 4 আনা দান ওরা কাটা হয়েছে 12 আনা দামে খেতে। 18 কার জমিন করছিলাম প্রায় 60-70 হাজার টাকা টাইনা টিনা সব টানার দেনাও রয়েছে, আপনার জমির দানও তৈলা গেছে জমির দলিতে। 1 বছর যদি ফসল তাদের ক্ষতি হয়, এই ফসলের ক্ষতি টানতে হয় তাদের 5 বছর। নানা কারণে দেনা, জমি আবাদের খরচ, পরিবার চালাতে খরচ, সব মিলিয়ে এই সংকট তাদেরকে 4 থেকে 5 বছর টেনে নিয়ে যায়। সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, রোদের অভাবে কেটে আনা ধানেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে। যারা ধান সংগ্রহ করার পরে স্তূপ আকারে রেখে দিচ্ছে, সেখানে কিছু ধান, যেহেতু ধানের ডরমেন্সি পিরিয়ড হলো 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে যদি এটা শুকাতে না পারে তাহলে কিন্তু ধানে চারা গজায় যায়। সেজন্য কিছু চারা গজিয়ে কিছু ধান নষ্ট হয়েছে। জেলা প্রশাসক জানান, গত 1 মাসে সুনামগঞ্জের হাওরে বৃষ্টি ও জলাবদ্ধতায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সুনামগঞ্জের ক্ষতিগ্রস্তদের তালিকা সঠিকভাবে করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এই ক্ষেত্রে মানবিক সাহায্যের বাড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন আমরা আগামী 3 মাস যারা ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সাহায্য প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী। তো আমরা সেই অনুযায়ী ক্ষতিগ্রস্ত তালিকা তৈরি করা হচ্ছে। সুনামগঞ্জে সরকারি হিসেবে প্রায় 500 কোটি টাকার ক্ষতির কথা বলা হলেও এই ক্ষয়ক্ষতির পরিমাণ 1000 কোটি টাকা ছাড়াবে ধারণা করছেন স্থানীয়রা। এনটিভি নিউজ ডেস্ক। আদমদীঘি রানীনগরে রক্তদহ বিলের উন্নয়নে নানা পরিকল্পনার কথা জানিয়েছেন সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার। বৃষ্টি আর ঢলের পানিতে রক্তদহ বিলে ডুবে গেছে কয়েকশো বিঘা জমির পাকা ধান। ক্ষতিগ্রস্ত হয়েছেন নওগাঁ ও বগুড়া জেলার অন্তত 2500 চাষি। কৃষকরা বলছেন, বিলের জমিতে সবেমাত্র ধান কাটা শুরু হয়েছে, বেশিরভাগ ফলন পানির নিচে ডুবে গেছে। এতে বগুড়া জেলার আদমদীঘি ও নওগাঁ জেলার রানীনগর উপজেলার অন্তত 1500 চাষি ফসল হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বগুড়া 3 আসনের এমপি আব্দুল মুহিত তালুকদার বলেছেন, ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ প্রদান সহ বিলে প্রাণ ফেরাতে 400 কোটি টাকার একটি মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। চাঁদপুর সাব রেজিস্ট্রি অফিসে ঘুষ ও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন পরিদর্শন করেছেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। দীর্ঘদিন ধরে দলিল নিবন্ধনের ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ করে আসছিলেন সেবাগ্রহীতারা। এসব অভিযোগের ভিত্তিতেই এমপি শেখ ফরিদ আহমেদ মানিক সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং সেবার মান ও কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের কঠোরভাবে সতর্ক করে বলেন, সরকারি নিয়মের বাইরে অতিরিক্ত কোনো টাকা নেওয়া যাবে না। চট্টগ্রাম বন্দরে দাহ্য পদার্থ, তৈলাক্ত পণ্য ও ধূমপানমুক্ত এলাকা সংক্রান্ত কঠোর নীতিমালা কার্যকরের পর অগ্নিকাণ্ড সহ বড় ধরনের দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে জানিয়েছেন বন্দরের নিরাপত্তা কর্মকর্তারা। সকালে বন্দর নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আয়োজিত চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে আয়োজিত অগ্নি নির্বাপন নিরাপত্তা মহড়া শেষে সাংবাদিকদের তারা এসব কথা বলেন। বন্দর এলাকায় যে কোনো ধরনের অগ্নি নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করতে মূলত এই অনুশীলনের আয়োজন করেছে বলে জানান সংশ্লিষ্টরা। সিরাজগঞ্জে 2 মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে 10,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক লাইলা শারমিন এই রায় ঘোষণা করেন। 2022 সালে সলঙ্গা থানার হাটিকুমরুল বাজারে মেসার্স লামিয়া জান্নাতুল ফিলিং স্টেশন এলাকায় 2 মাদক কারবারিকে আটক করে র্যাব। এ সময় দুজনের শরীর থেকে 343 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
কুড়িগ্রামে জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলায় দিনব্যাপী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন। সরকারি ও বেসরকারি সংস্থার মোট 10টি স্টলে তাদের বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম প্রদর্শন করা হয়। মেলার মূল উদ্দেশ্য ছিল স্থানীয় জনগণের মধ্যে জেন্ডার সমতা ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন মেলার আয়োজন করে। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।